স্যাটেলাইট থেকে যখন ছবিগুলো তোলা হচ্ছে পুরাটাই কিন্তু রক্তে রঞ্জিত লাল অবস্থাতে থাকতেছে। বলা হচ্ছে যে সেই মানে অবস্থাটা এরকম যে লাশের উপরে লাশ, তার উপরে লাশ। যৌন নিপীড়নের সময় যখন নারীদেরকে, বিভিন্ন বৃদ্ধ মহিলাদেরকেও যৌন নিপীড়ন করা হচ্ছে, তখন এই জায়গাতে বলা হচ্ছে, বাবা আমি তোমাদের মায়ের বয়সী। তারপরও কিন্তু এই হায়নাদের কাছ থেকে তারা কি পাচ্ছে না, তারা কিন্তু রক্ষা পাচ্ছে না। 3 থেকে 4 বছরের যে বাচ্চা, এই 3 থেকে 4 বছরের বাচ্চার উপরেও গাড়ি তুলে দেওয়া হয়েছে। পৃথিবীর মধ্যে একমাত্র দেশ সুদান, যেই দেশের বাচ্চারা মাটির বিস্কিট খায়। কারণ আপনি এটা বুঝতেই পারতেছেন যে তাদের নিয়ন্ত্রণেই সবকিছু। এখন তাদের মানে কাদের, আমি মুখ মানে বললাম না, বুঝে নিবেন এটা। অস্ট্রেলিয়ান ভিত্তিক যে চ্যারিটিগুলো গাজাতে যখন কাজ করতে গেছিল, এই জায়গাতে রেড ক্রস সোসাইটি ছিল, তারপর কি জানি একটা কিচেন ছিল, ওরা রান্না করে খাওয়াতো। তো এদের যে ভলেন্টিয়ার, তাদের উপর কিন্তু স্পষ্ট ড্রোন হামলা করে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। এবং পরবর্তীতে তারা বলছে যে আমরা মনে করছিলাম এটা হলো মানে ইয়ার গাড়ি না, মানে চ্যারিটি কোনো অর্গানাইজেশনের গাড়ি না। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ এই অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এখানে আলোচনা করে থাকি দেশ এবং দেশ বিদেশের ঘটে যাওয়া নানা বিষয়, সাম্প্রতিক সময়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমরা আলোচনা করব, আপনারা জানেন সুদানে এখন যেই যুদ্ধ চলছে সেখানকার মানুষ মানবেতর জীবনযাপন করছে। এই সুদানে বাংলাদেশের একজন অন্যতম মানুষ, যিনি আসলে সারা বিশ্বেই যেখানে বিপর্যয় ঘটে সেখানেই দৌড়ে যান, কাজ করেন। বর্তমানে তার টিম সেখানে কাজ করছেন। আমরা সার্বিক বিষয়ে তার সাথে আজকে আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএম শাবাব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান বিএম শাবাব। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সব একটু আমি শুরুতেই জানতে চাচ্ছি যে এখন এই যে সুদানের বর্তমান পরিস্থিতিটা আসলে কি? বর্তমান সুদানের যে অবস্থাটা, আমাদের কাছে প্রতিনিয়ত সুদান থেকেই আমাদের ভলেন্টিয়ার যারা যারা এখানে কাজ করতেছে, তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন তথ্য জানাচ্ছে। এবং এমন একটা অবস্থা যে কিছু কিছু এলাকা, যেই এলাকাগুলোতে প্রতিদিন গণহত্যা চলতেছে, যদিও বলা হচ্ছে যে বিভিন্ন রয়টার্সের নিউজের কথা যদি আপনি বলেন যে লাস্ট যেটা আমরা দেখলাম যে 2000, কিন্তু তাদের ভাষ্যমতে এটা 2000-এর চাইতে অনেক বেশি। মাত্র 2 দিনের ব্যবধানে যদি কোনো জায়গাতে 3500 থেকে 4000 মানুষকে যদি হত্যা করা হয়, আপনি একটা জিনিস বুঝতে পারবেন গিয়াস ভাই, যে স্যাটেলাইট থেকে যখন ছবিগুলো তোলা হচ্ছে পুরাটাই কিন্তু রক্তে রঞ্জিত লাল অবস্থাতে থাকতেছে। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে এই জায়গার অবস্থাটা কত ভয়াবহ। খাতা কলমে, বিভিন্ন রিপোর্টে, বিভিন্ন পত্রিকাতে, আন্তর্জাতিক মিডিয়াতে যদিও বলা হচ্ছে যে 2500 হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যাটা 2500-এরও ডবল, মানে 2500-এরও বেশি, 5000 6000 হত্যা হয়ে গেছে। বলা হচ্ছে যে সেই মানে অবস্থাটা এরকম যে লাশের উপরে লাশ, তার উপরে লাশ। মানে এই লাশের গন্ধে ওই এলাকাতে মানুষজন ঢুকতে পারতেছে না। মানে এটা হলো বর্তমান হলো সুদানের অবস্থা। এবং আমাদের ভলেন্টিয়ারদেরকে আমরা যখনই সুদানে যখন গণহত্যাটা যখন শুরু হয় এবং ওই এলাকার মানুষদেরকে পানি পর্যন্ত দেওয়া হচ্ছে না, এটা একবারে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা গণহত্যা চলতেছে। এবং শুধুমাত্র যে এই গণহত্যার ব্যাপারের এই জায়গাতে মেয়েদের উপর, নারীদের উপর যে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতনের আসলে আপনার কোনো ভাষা মানে এই জায়গাতে বলা যায় না। এই যে আমি বিভিন্ন একটা জিনিস আমি এই জায়গাতে দেখাচ্ছিলাম যে এই ব্যাপারটা আমি রাখছি যে যৌন নিপীড়নের সময় যখন নারীদেরকে, বিভিন্ন বৃদ্ধ মহিলাদেরকেও যৌন নিপীড়ন করা হচ্ছে, তখন এই জায়গাতে বলা হচ্ছে, বাবা আমি তোমাদের মায়ের বয়সী। তারপরও কিন্তু এই হায়নাদের কাছ থেকে তারা কি পাচ্ছে না, তারা কিন্তু রক্ষা পাচ্ছে না।
আমাদের কাছে অলরেডি কিন্তু সুদান থেকে, যে কিছুক্ষণ আগেও দেখেন সুদান থেকে রিপোর্ট আসলো। তো আমাদের যে কাজ, এই কাজের মানে প্রতিনিয়ত ছোট বাচ্চা থেকে শুরু করে যারা মানে লেস দেন 10 ইয়ার্স, এইটা থেকে শুরু করে আপনার মনে করেন যে 70 বছরের বৃদ্ধা, তাদেরকেও ধর্ষণ করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। সবচেয়ে জঘন্য বিষয়, এই ব্যাপারগুলো কিন্তু মিডিয়া, এমন কোনো পত্রিকা নাই যেই পত্রিকাগুলো নিউজ করতেছে, এমন কোনো সংবাদ সংস্থা নাই যারা সেই জায়গাতে নিউজ করতেছে। কেন? তাহলে সব সংবাদের এগেনস্টে, মানে সব সংবাদকে কোনো একটা অদৃশ্য শক্তি সব কিছু মানে একবারে গোপনে ঢেকে দিচ্ছে। তো এটা হলো বর্তমান হলো সুদানের অবস্থা। এবং আজকের বিকালের অবস্থাটা আমি আপনাকে বলি, মানে একবারে যেটাকে বলা হয় যে তাজা নিউজ। আমাদের ভলেন্টিয়াররা যখন ওই জায়গাতে যখন খাবারগুলো যখন বিতরণ করা হয়ে গেছে, অনেকগুলো জায়গা থেকে আমরা একটা কথা বলি যে খাবারগুলো যখন তোমরা বিতরণ করবা, আমাদেরকে অবশ্যই ছবি দিবা এবং আমাদেরকে ভিডিও দিবা। ছবি ভিডিও ছাড়া দেখা যাচ্ছে আমি যে কাজ করতেছি, আমার যে ডোনার বা যে হয়তো বা এই জায়গাতে আমাদেরকে সহযোগিতা করবে, সে হয়তো বা বিশ্বাস নাও করতে পারে যে আপনারা যে সুদানে কাজ করতেছেন এটা কি আসলেই কি সত্য না মিথ্যা। তো আমরা এই জন্য সবসময় আমাদের ভলেন্টিয়ারদেরকে বলি যে অবশ্যই আমাদেরকে ছবিগুলা দিয়ে দিবা। আজকে যেই জিনিসটা ওনারা জানালো যে তারা 2 জায়গাতে খাবার বিতরণ করছে, একটা জায়গাতে ছবি তোলার মতন আসলে কোনো ধরনের অবস্থা ছিল না, ওইখানকার ছবি আমরা পাইনি। আর একটা জায়গাতে তারা ছবি তুলতে পারছে, কিন্তু এলাকাটাতে পুরাটা এলাকাতেই কারেন্ট নাই। তো বললো যে ছবিটা পাঠাতে হয়তো বা আমাদের আরও 2 থেকে 3 দিন সময় লাগবে, আমরা যখন বিদ্যুৎ পাবো তখন আমরা এই জায়গাতে পাঠাবো। আর যেই এলাকাটা, ওই এলাকাটার মানে গণহত্যা চালানো হয়েছে, মানে বলতেছি একটু যে আপনার 3 থেকে 4 বছরের যে বাচ্চা, এই 3 থেকে 4 বছরের বাচ্চার উপরেও গাড়ি তুলে দেওয়া হয়েছে, মানে যেটা হলো মিলেশিয়াদের গাড়ি। এই মিলেশিয়াদের প্যারামিলেশিয়াদের যে গাড়ি, সেই গাড়ি তুলে কিন্তু মানে বুকের পাঁজর টাজর সব কিছু বাচ্চাদের বাইর হয়ে গেছে। মানে মানে পৃথিবীর ইতিহাসে এই গাজা এবং গাজার পর সুদান একই রকম তাণ্ডব দেখতেছে। তো এই যে আপনার সংগঠন সেখানে আসলে কাজ করছে সুদানে, এটা আপনি ওইখানে তাদেরও লাইফ থ্রেট আছে না? তাদের এই জায়গাতে লাইফ থ্রেট অবশ্যই আছে, কারণ যখন ওই যে একটা কথা আছে না যে নগর পুরলে দেবালয় কি এড়ায়। তো আসলে এই জায়গাতে যারা যারা কাজ করতেছে তারা কিন্তু সবাই কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতেছে। আমি যখন আমি ফিলিস্তিন ক্যাম্পে যখন যাই, আমাকেও কিন্তু দেখা যাচ্ছে যে বিশেষ মানে ওরা কি বুঝছে না বুঝছে 8 ঘন্টা কিন্তু আমাকে দাঁড়া করায় রাখছে। 8 ঘন্টা আমাকে অপেক্ষা করাইছে যে আমি কেন ফিলিস্তিনিদেরকে আমি সহযোগিতা করার জন্য যাচ্ছি। অনেক প্রশ্ন করছে, আমি প্রশ্নের উত্তর দিছি যে না, এটা একটা মানবিক কাজ, মানবিক কাজের জন্য আসছি, আপনারা আমাদের সব কিছু ওপেন, সব কিছু জানতে পারেন, দেখতে পারেন। তারপরেও কিন্তু মানে শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য 8 ঘন্টা বসায় রাখছে। কারণ আপনি এটা বুঝতেই পারতেছেন যে তাদের নিয়ন্ত্রণেই সব কিছু। এখন তাদের মানে কাদের, আমি মুখ মানে বললাম না, বুঝে নেবেন এটা। তো এই যে বিষয়টা, তাদেরও জীবনের থ্রেট আছে, কিন্তু তারা কিভাবে কাজ করতেছে, কেউ না কেউ যদি কাজ করে তাহলে আজকে সুদানের খাবার বন্ধ হয়ে গেছে, সুদানের বাচ্চাদের দুধ বন্ধ হয়ে গেছে। আর আপনি জানেন পৃথিবীর মধ্যে সবচাইতে দারিদ্রতম যেই দেশ, এর মধ্যে কিন্তু সুদান অন্যতম, সুদান এবং দক্ষিণ সুদান। তাহলে এই আফ্রিকার দেশ এমনিতেই ওদের খাবার নাই, মানে তাদের প্রতিদিনের গড় ইনকাম লেস দেন $2, মানে হলো বাংলাদেশি টাকায় হলো আপনার ওই 250 টাকার মতন। তাদের এমনিতেই খাবার নাই, আর এখন কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করা হয়েছে। এখন তো মানে খাবার বলে কিছুই নাই, মানে তারা না খাইয়ে মারা যাচ্ছে। আপনি এটা জানবেন, পৃথিবীর মধ্যে একমাত্র দেশ সুদান যেই দেশের বাচ্চারা মাটির বিস্কিট খায়। তাহলে তারা এমনি সময় তো তারা মাটির বিস্কুট খায়, তাহলে এখন তো খাবার চেন আরও বন্ধ, তার মানে এখন কিছু নেই। এই জন্য আমরা চেষ্টা করতেছি তাদেরকে অ্যাটলিস্ট যেন কিছু খাবারের আমরা ব্যবস্থা করে দিতে পারি, এবং তাদের বাচ্চাদের যে দুধ, আমরা এই দুধ এবং খাবারের আমরা যেন ব্যবস্থা করে দিতে পারি, এই জন্য আমরা চেষ্টা করতেছি। এটা আসলে কোন জায়গা থেকে আপনারা সংগ্রহ করছেন আর কিভাবে সেটা সেখানে পাঠাচ্ছেন? এটা হলো বিষয়টা হলো আমাদের যেহেতু তাদের ভাষা আরবি, আমরা তো আসলে আরবি ভাষাতে কথা বলতে পারি না, বা আমিও আসলে আরবি ভাষাতে কথা বলতে পারি না। তো আমরা যে জিনিসটা বলতেছি, আপনি যদি চান যে আপনার জাকাতের টাকা আপনি দান করতে চান, দেখা যাচ্ছে যে তারা তো আবার 98% কিন্তু মুসলিম। তো আপনি চাইলে আপনার জাকাতের টাকাও সেখানে দিতে পারবেন। প্যালেস্টাইনে আমরা যেইভাবে কাজ করছি, বা এখন আমরা ফিলিস্তিনিতে আমরা যেভাবে কাজ করতেছি, গাজাতে একইভাবে আমাদের মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়,
আপনি নাম শুনবেন, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের কিন্তু বাইতুল জাকাত বা একটা জাকাত ফান্ড আছে, সেই ফান্ড থেকে তারা গাজাতে ত্রাণ পাঠাচ্ছে এবং বাংলাদেশের অনেক সংস্থা আছে তারা কাজ করতেছে। ঠিক একইভাবে এই যে আপনার বাইতুল জাকাত ডিপার্টমেন্টের কথা যদি আমি বলি, বা মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা এরকম অনেক মানবিক কাজের সাথে যারা জড়িত, এবং তারা কিন্তু বাংলাতেও কথা বলতে পারে, তারা আরবিতেও কথা বলতে পারে, তো তাদের সাথে আমাদের একটা, আমি গাজা নিয়ে 2019 সাল থেকে কাজ করি, বলা চলে বাংলাদেশের যারা যারা কাজ করে একটা পুরাতন, অনেক পুরাতন, কারণ সবাই এই 2022 সালের পর কাজ করতেছে। কিন্তু যখন 2019 সালে কোভিড পিরিয়ডের আগে যখন যুদ্ধ হয়েছিল, এবং আপনার মনে আছে নাকি জানি না, প্যালেস্টাইন যে আমাদের বাংলাদেশের যে আমাদের অফিসটা আছে, ফিলিস্তিনের যে এম্বাসি, সেই এম্বাসি কিন্তু বলছিল যে বাংলাদেশের মানুষের কাছে আমরা সহযোগিতা চাই। এমনকি বিকাশে কিন্তু ঢুকলে কিন্তু তারা কিন্তু ফিলিস্তিন এম্বাসি সেটা কিন্তু কি করা যাইতো, ইন্ডিকেট করে কিন্তু ডোনেট করা যাইতো। তো তখন থেকে আমরা ফিলিস্তিনের সাথে আমরা কাজ করতেছি, বা তখন থেকে আমরা মানে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আর আসলে তারা বিপদে তারা যে বিপদে আছে এটা তো পৃথিবীর সবাই জানে, এটা তো কোনো লুকানোর কিছু নাই। তো আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে আমরা সবসময় যেন আমরা সহযোগিতা করতে পারি। এবং এই ঘটনার সাথে সাথে যখন সুদানের যখন ঘটনাটা যখন শুরু হয়ে গেল, তখন আমার কাছে মনে হলো যে আমরা যেহেতু ফিলিস্তিনের মানুষদের পাশে দাঁড়াচ্ছি এবং এতদিন ধরে আমরা দাঁড়ায় আসছি, তাহলে সুদানের মানুষদের পাশে আমরা কেন দাঁড়াবো না? আমার কাছে মনে হয়েছে যে সুদানের মানুষের পাশেও দাঁড়ানো দরকার। এই চেতনা থেকেই আমরা সুদানের জন্য কাজ করতেছি। আপনি আসলে এই যে যেটা বলছিলেন যে গাজার যে পরিস্থিতি এবং সুদানের পরিস্থিতি, এখন দুইটা দেশে আপনার বর্তমানে কতটা টিম কাজ করতেছে এখানে? যেমন গাজাতে তো আসলে আমি কাজ করতেছি মোটামুটি 4-5 বছর ধরে, অনেক পুরানা গাজাতে। বা সুদানে একদম নতুন, সুদানে আমি কাজ করতেছি আপনার 4-5 দিন হবে। তো আসলে সুদানে আমাদের যে বিএম সাবা ফাউন্ডেশনের যিনি মধ্যপ্রাচ্য বিষয়ক সচিব, উনিও আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো ওনার ফ্রেন্ডরা আছে যারা এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এবং তারা সুদানি। তো এইরকম দুইটা টিমের সাথে আমরা এখন পর্যন্ত কাজ করতেছি। আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে দুইটা টিম নিয়ন্ত্রিত হচ্ছে, এই দুইটা টিমের মাধ্যমে আমরা এখন সুদানে কাজ করতেছি। আর গাজাতে আমাদের 6-7টা টিম আমাদের কাজ করতেছে। মানে শুধু যে আমাদের কাজ করতেছে ব্যাপারটা এইরকমই না, মানে তারা আমাদের যে একবারে মানে একদম স্পেসিফিকভাবে যে তারা আমাদের ভলেন্টিয়ার, ব্যাপারটা এইরকম না। আরও অনেক সংস্থা তাদেরকে সহযোগিতা করতেছে, তাদের সহযোগিতা নিয়ে গাজাতে কাজ চলতেছে। আমিও তাদের মতন একজন, যে আমিও সহযোগিতা করতেছি, তারা কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ 5-6টা টিমের উপর আমাদের গাজাতে কাজ করতেছে। এখন আপনার কি পরিমাণ আপনারা ত্রাণ ওখানে পাঠিয়েছেন? সর্বশেষ যখন আপনি জানেন যে ইউরোপ থেকে যখন 100টা জাহাজ যখন রওনা দিল, তখন আমরা ঘোষণা করছিলাম যে মিশন মোহাম্মদ রহমাতুল্লিল আলামিন আমরা বাংলাদেশ থেকে পরিচালনা করব, এবং বাংলাদেশ থেকে আমরা এক জাহাজ ভর্তি আমরা ত্রাণ আমরা নিয়ে যাব। গত বছর আমি ফিলিস্তিন ক্যাম্পে ছিলাম। এই সময়টা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসটা অত্যন্ত ঠান্ডা পড়ে, এবং এই ঠান্ডাটা আসলেই অনেক ঠান্ডা। এবং আপনি জানেন যে তারা তাঁবুতে থাকে, তারা কিন্তু আমরা যেরকম 4 দেওয়ালের মাঝে আছি, তারা কিন্তু 4 দেওয়ালের মাঝে থাকে না, তাঁবুতে যখন বাতাস হয় এবং যখন মরুভূমির মধ্যে যখন ঝড় হয়, এই ঠান্ডার পরিমাণটা আরও বেশি। শীতের আঘাত হারে গিয়ে বাজে, আসে রোগ আসে শোক। তাদের একদিকে রোগে কাতর, আর একদিকে ঠান্ডাতে। এই সময়টাতে প্রচুর পরিমাণে ব্ল্যাঙ্কেট দরকার হয়। তো আমরা মনে করতেছিলাম যে বাংলাদেশ থেকে আমরা ব্ল্যাঙ্কেট আমরা মানে প্লেনে করে তো এইভাবে নিয়ে যাওয়া সম্ভব না, আমরা জাহাজে করে নিয়ে যাব। আমরা এনএসএফ কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম, তারপর হলো আমরা শিপিং কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম, 3টা শিপিং কোম্পানির সাথে আমরা কথা বলছিলাম, এবং BIWT এর সাথেও আমরা কথা বলছিলাম। তো BIWT এর মাধ্যমে আমরা যখন শিপিং কোম্পানিগুলোতে যখন যাই, তখন তারা যখন শোনে যে আমাদের এই মানবিক ত্রাণটা গাজাতে যাবে, কোনো কোম্পানি আমাদেরকে জাহাজ দিতে আমাদের রাজি হয়নি। এখন পর্যন্ত আমরা জাহাজের ব্যবস্থা করতে পারিনি। তারা সবাই বলছে যে তারা সর্বোচ্চ মিশর পর্যন্ত তারা আমাদের এই জাহাজটা কি করতে পারে, জাহাজটা পৌঁছায় দিতে পারে। কিন্তু গাজাতে যদি যায়, ইসরায়েল যদি এখানে যদি হামলা করে, তাহলে এই হামলার দায়ভার কে বহন করবে? তো এই জন্য আমরা জাহাজটা নিতে পারিনি। কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের যেই কাজগুলো চলমান আছে, দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে 20টা পরিবারে খাবার দেওয়া, তারপর ওইখানে 1 মাসে একবার একটা দুধের কোট্টা দেওয়া, মানে বাচ্চাদের যে দুধের কোট্টা। আজকে আমি আমার বাচ্চার জন্য, আমার বাচ্চার বয়স 6 মাস, মোহাম্মদ আমার বাচ্চার নাম। তো আমার বাচ্চা অসুস্থ, প্রতি সপ্তাহে তার একটা করে দুধের কোট্টা লাগে। তা আমি বললাম যে দুধের কোট্টাটার দাম কত টাকা?
তো বললো যে দুধের কোটাটার দাম 1,000 টাকা, কিন্তু 1,000 টাকা হলে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আমি ঠিক এটাই চিন্তা করতেছিলাম যে এই 1,000 টাকা দিয়ে আমি দুধের কোট্টাটা কিনতে পারলাম, কিন্তু আজকে প্যালেস্টাইনের বাচ্চারা 1 মাসেও একটা দুধের কোট্টা পাচ্ছে না। এখন কিভাবে মানে তারা বেঁচে আছে এটা আল্লাহই ভালো জানে। সুদানের বাচ্চারা তারা হয়তো বা জীবনেও কোনোদিন দুধের একটা কোট্টার চোখেও দেখেনি, মানে যেটা আমরা 1,000 টাকা দিয়ে কিনতেছি তারা হয়তো বা একটা কোট্টার চোখেও দেখেনি। তো এই যে বিষয়টা আমার কাছে এই জিনিসটা খুব ভাবায়, আজকেও আমাকে ভাবাচ্ছিল। আমি আসার সময় আমার কাছে এই জিনিসটা চিন্তা হচ্ছিল যে তাদের জন্য আমরা যদি কোনো একটা কিছু যদি করতে পারি। আমার একবার আমি বলতেছি যে আপনার মানে সামনাসামনি কথা, এই কাজগুলোর মধ্যে এমন কোনো আমার চিন্তা চেতনা নাই যে এটা দিয়ে আমাকে অনেক বড় সেলিব্রিটি করবে, বা অনেকে আছে যে কাজ করে মানুষ দেখানোর জন্য। আমার ফাউন্ডেশন এতখানি কাজ করছে বা আমি এইরকম কাজ করছি, আমার নাম হবে, আমার ডাক হবে, 10টা মানুষ আমাকে চিনবে, এইরকম কোনো চিন্তাভাবনা থেকে আমরা এই কাজগুলো আমরা একদমই করতেছি না। যেই চিন্তাতে কাজ করতেছি, আমি যেই চিন্তাটা থেকে আমি কাজ করি, আমি এই জিনিসটা চিন্তা করি যে তার জায়গাতে যদি আমি থাকতাম তাহলে আমার অবস্থাটা কি হবে। তো আল্লাহ তো আমাকে ভালো রাখছে, বা আল্লাহ তো আমাকে সুস্থ রাখছে, আল্লাহ তো আমাকে মেধা দিছে, আল্লাহ তো আমাকে একটা জায়গাতে নিয়ে আসছে। আমি তো চাইলে তাদের জন্য 100 বোতল দুধের ব্যবস্থা না করলেও তো আমি তো অ্যাটলিস্ট তো 50 বোতল তো দুধের ব্যবস্থা আমি করতে পারতেছি। তো আলহামদুলিল্লাহ আমি এটা করে যাব। এই চিন্তা চেতনা থেকেই আমরা কিন্তু এই কাজগুলো করতেছি, এবং আমরা প্রতি মাসে আমরা খাবার পাঠাচ্ছি। ওইখানে পানি নাই, আমরা পানির জন্য আমরা ব্যবস্থা করতেছি। আর যখন এখন যুদ্ধবিরতি চলতেছে, মানে আমি ফিলিস্তিনের কথা বলতেছি, যুদ্ধবিরতি চলতেছে, এখন কিন্তু গাজাতে কিন্তু ট্রাকগুলো ঢুকতেছে রাফা বর্ডার হয়ে। তো রাফা ক্রসিং দিয়ে যেই ট্রাকগুলো ঢুকতেছে, আগে যেরকম আমি 12,000 টাকা দিয়েও 1 কেজি আটা কিনছি, এখন কিন্তু সেটা আবার 3,000 টাকাতে নেমে আসছে। 1 কেজি আটার দাম 1 কেজি আটার দাম 3,000 টাকা, মানে এটা অবিশ্বাস্য। আগে ছিল 12,000 টাকা, মানে এটা কিন্তু ফ্ল্যাকচুয়েটিং করে। তো এখন বাজার বসতেছে, এবং এখন আগের চাইতে খরচ কিছুটা কমে আসছে। এখন আমরা মানে একটু সহজে আমরা কাজ করতে পারতেছি। আপনার আসলে এই যে আমরা দর্শকদের উদ্দেশ্যে বা আসলে এই ফান্ডের সহযোগিতা করার বিষয়ে কোনো ধরনের আবেদন বা কোনো ধরনের, আমি যে জিনিসটা বলি যে কেউ যদি আগ্রহ প্রকাশ করে যে ফিলিস্তিনের জন্য সহযোগিতা করবে, আমরা খালি একটা মাধ্যম হিসেবে আমরা কাজ করতেছি। আমরা জানাই দিচ্ছি যে না, আসলে এখান থেকে কাজ হচ্ছে। আমি যে শুধুমাত্র বিএম সাহাব ফাউন্ডেশনের কথা বলবো, ব্যাপারটা এইরকমই না। যারা কাজ করতেছে সবার কাজের প্রশংসা করতেই হবে, এবং তারা যে জীবন বাজি রেখে কাজ করতেছে, যেমন হাফেজি চ্যারিটেবল সোসাইটি, তারা গাজা নিয়ে কাজ করতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। হাফেজি হুজুর সেবা ফাউন্ডেশন, হ্যাঁ, মাওলানা রজিবুল হক সাহেব, তারা কাজ করতেছে অনেক সুন্দর। ওয়ান উম্মা ফাউন্ডেশন কাজ করতেছে, বাংলাদেশের মাসুল ফাউন্ডেশন কাজ করতেছে, তারপর আমার তো আর মনে আসতেছে না, এই কয়টা, বিএম সাহেব ফাউন্ডেশন, আমাদের ফাউন্ডেশন, আমরা কাজ করতেছি। তো আমার কাছে যে এই ফাউন্ডেশনগুলো মনে হয়েছে যে না, আপনারা চাইলে এইসব ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। আর এখন একটা জিনিস হয়তো আপনি 50 টাকা দান করবেন, তো বাংলাদেশ থেকে তো আসলে 50 টাকা দান করার মতন কোনো সুযোগ নাই। তো আপনারা চাইলে বিএম সাহেব ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা কি করতে পারেন, দান করতে পারেন। আর একটা বিষয়, আপনি হয়তো বলতেছেন যে আমরা বাণিজ্য প্রতিদিন আমাদের এই পত্রিকার থেকে আমরা একটা ডোনেট করতে চাই, বা কোনো একটা পত্রিকা বা কোনো একটা সংস্থা বা কোনো একটা বড় প্রতিষ্ঠান, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারা বলতে চায় আমি আপনার কাছে 10 লাখ টাকার আমি সহযোগিতা পাঠাতে চাই, কিন্তু আমি আপনাকে কেন বিশ্বাস করব? আপনাকে 10 লাখ টাকা দিলে তো আপনার 10 লাখ টাকা তো আপনি তো আত্মসাৎ করতে পারেন। তো আমরা এই জিনিসটা সবসময় বলি যে আপনার 1 টাকাও আমরা হাত দিয়ে টাচ করব না, আপনার টাকা আমি হাত দিয়েও ধরবো না। আপনি যদি 10 লক্ষ টাকা আপনি যদি খরচ করতে পারেন, আপনি তাহলে ঢাকা থেকে আপনি কায়রো, বা আপনার ঢাকা থেকে ইজিপ্টের আপনি প্লেন টিকিটও আপনি কিনতে পারবেন। আপনি আমাদের সাথে যাবেন, আপনার টাকা আপনার হাত দিয়েই আপনি খরচ করবেন। কোথায় কোথায় খরচ হচ্ছে, কিভাবে খরচ করতেছে, প্যালেস্টাইনিদের সামনে আমরা আপনাকে নিয়ে যাব। আপনার জাকাতের টাকা বা আপনার কষ্ট অর্জিত টাকা আপনি কি করবেন, আপনি অবশ্যই আপনি খরচ করতে পারবেন, আমরা সেই ব্যবস্থা করে দিব। কারণ এরকম অনেক সময় এরকম অনেকে বলে যে ভাই আমরা তো একটু বড় অ্যামাউন্ট আমরা খরচ করতে চাই, তখন আমরা যে জিনিসটা বলি আমরা তাদেরকে পথ দেখায় দিই। আমরা বলি যে আপনার টাকা যদি আপনি চান আপনি আমাদের মাধ্যমে নাও দিতে পারেন, আমরা ফুল সেট আপটা রেডি করে দিচ্ছি। আপনি যখন ওইখানে যাবেন ইজিপ্টে, আপনাকে আমাদের লোকজনই কী করবে, রিসিভ করবে, ছাত্ররা থাকবে, আপনার খেদমতে থাকবে, এবং আপনি তারপর নিজে আপনাদেরকে প্যালেস্টাইনি ক্যাম্পে নিয়ে যেয়ে আপনি নিজের হাত দিয়েই আপনি কী করবেন,
নিজের টাকাটা দিবেন। তাহলে ভাইয়া দেখেন, আপনার জাকাতের টাকা যদি আপনি নিজে উপস্থিত হয়ে দেন, তাহলে তো মনের মধ্যে এই শান্তিটা থাকে যে না ঠিক আছে, আমি যে টাকাটা দিছি এই টাকাটা কোনো জায়গাতে নষ্ট হয়নি বা পারফেক্ট জায়গাতে টাকা গেছে। তো কেউ যদি ডোনেট করতে চায়, আমি বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে একবারে অথেন্টিকভাবে আমরা দেখাই দিতে পারবো যে কোথায় আসলে গাজার মানুষ আছে, কোথায় সুদানের মানুষ আছে। আপনারা চাইলে নিজের টাকা নিজেই খরচ করতে পারবেন, আমরা আপনাকে সহযোগিতা করব। এর জন্য আমাদেরকে কোনো টাকাও দিতে হবে না, এর জন্য আমাদেরকে কোনো ফিও দিতে হবে না। আমরা ফি সাবিলিল্লাহ আমরা এটা করবো ইনশাল্লাহ। এই কাজ করতে গিয়ে আসলে আপনি কি কি ধরনের সমস্যায় পড়ছেন এখন? এই ধরনের কাজ করতে গেলে তো আসলে অনেক ধরনের সমস্যা থাকেই, এবং এই কাজগুলো যেহেতু সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে এবং ইসরায়েলের এগেনস্টে, যেমন আমি আমার একটা কাজের জন্য ইউএসের ভিসা আমার দরকার ছিল। তো আমি কিন্তু ইউএসের ভিসাটা আমি বলছে যে তুমি রিজেক্ট হবা, আমি কোনো ভিসাই পাওয়া যাবে না। তো এটা একটা জটিল বিষয়। আবার দেখা যাচ্ছে যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভিত্তিক সব ইনফরমেশনগুলা কালেকশন করতেছে। তো যারা যারা কাজ করতেছে, যারা প্যালেস্টাইন নিয়ে যারা যারা কাজ করতেছে, তাদের উপর কিন্তু একটা কড়া নজরদারি কিন্তু থাকে। মানে আমাদের উপর কিন্তু আপনি বলতে পারেন যে আমাদের ইসরায়েল কিন্তু রেড লিস্টেড বলতে পারেন, ব্ল্যাক লিস্টেড বলতে পারেন, ব্লু লিস্টেড বলতে পারেন। মানে দেখা যাচ্ছে আমাদেরকে কিন্তু ইসরায়েল কিন্তু ভালো চোখে কিন্তু আসলে কিন্তু দেখে না। আবার দেখেন যে অস্ট্রেলিয়ান ভিত্তিক যে চ্যারিটিগুলো গাজাতে যখন কাজ করতে গেছিল, এই জায়গাতে রেড ক্রস সোসাইটি ছিল, তারপর কি জানি একটা কিচেন ছিল, ওরা রান্না করে খাওয়াতো। তো এদের যে ভলেন্টিয়ার তাদের উপর কিন্তু স্পষ্ট ড্রোন হামলা করে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছে। এবং পরবর্তীতে তারা বলছে যে আমরা মনে করছিলাম এটা হলো মানে ইয়ার গাড়ি না, মানে চ্যারিটি কোনো অর্গানাইজেশনের গাড়ি না। তার মানে আমাদের উপর যে কোনো সময় তারা ড্রোন চালাতে পারে, যে কোনো সময় আমাদেরকে যে কোনো গুপ্ত হত্যা করতে পারে, যে কোনো ধরনের প্রবলেম এটা কিন্তু হতেই পারে। আমরা যখন বর্ডারে আমরা যখন যাই, আমাদের উপর কড়া নজরদারি থাকে। বা আমরা যখন মিশর বর্ডারটা যখন আমরা মানে রাফার বা ইজিপ্টে যখন আমরা যাই, আমাদের উপর যে কোনো সময় ড্রোন হামলা করতে পারে। এই জন্য আমরা যখন মিশন রহমতুল্লিল আলামিনের কথা যখন আমরা বলছিলাম, তখন আমরা এই জিনিসটা বলছিলাম যে আমাদের সাথে যারা গাজা ভূখণ্ডে যারা যাবে, প্রত্যেকেরই কিন্তু বনসই দিয়ে যেতে হবে। কারণ কি, জাহাজের মধ্যে একটা বোম মাইরা দিল, এই মৃত্যুর দায়ভার কে নিবে? আমিও তো মারা যেতে পারি, আমি আমার পরিবারকে এই কথা বলছি, আমি যাব, আমিও মারা যেতে পারি, আমার সঙ্গে আরও যারা ভলেন্টিয়ার যাবে তারাও মারা যাইতে পারে। তো এটা আসলে বলা খুবই কঠিন। আর আপনি যে সমস্যার কথা বলে, এগুলো সবই সমস্যা। কাজ করতে প্রতিটা জায়গাতেই সমস্যা, মানে এই জায়গাতে কাজের মধ্যে আসলে কোনো সুবিধা নেই, সবই সমস্যা। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যাইতে হচ্ছে। তারপর আপনি ভালো কাজে এগিয়ে যান, সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, মানে ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ গিয়াস ভাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যিনি দেশ এবং দেশের বাইরে যেখানেই মানবিক বিপর্যয় হয়, মানবিক বিপর্যয়ে এগিয়ে যান, মানবিক বিপর্যয় থেকে মানুষকে ভালোর দিকে তুলে নিয়ে আসার চেষ্টা করেন বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান বিএম শাবাব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব বিএম শাবাব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। যারা দেখেছেন, আগামীতে দেখবেন, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।